দর্শক চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে আলোচনা আছে একজন অ্যাথলেট আলী ইমাম একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি শুধু দেশের মাটিতে না, তিনি সুদূর জাপানে গিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে ব্রোঞ্জ পদক জয় করে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে। স্বাগত চ্যানেলে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আলী, আপনি চট্টগ্রামে জন্ম বেড়ে ওঠা, আপনার এই ব্যাডমিন্টন খেলার প্রতি আগ্রহ তৈরি হওয়া পুরো গল্পটাই আমরা একটু শুনতে চাই। মূলত ব্যাডমিন্টন আমার আব্বু একজন খেলোয়াড়। আমার আব্বু খেলা পছন্দ করে, ওখান থেকে আব্বুকে দেখে ইন্সপায়ার হওয়া আর কি। তো ছোটোবেলা যখন ব্যাডমিন্টন খেলতে খেলতে একটা সময় বাবা বলে যে তোমার জন্য একটা কোচ রাখবো, ওই আন্ডারে তুমি প্র্যাকটিস করবা, দেন দেশে হয়ে একদিন খেলবা। দেন আস্তে আস্তে একদিন একটা কোচ রাখে, প্র্যাকটিস শুরু করি। তো আমার কোচ আমাকে বলে যে তুমি যে অনেকদিন প্র্যাকটিস করতেছো, এবার একটু জাতীয় টিমে যাও। তো আমার একটা ভিডিও আপনার ফেডারেশনের মাধ্যমে পাঠাই যে এই প্লেয়ারটা এইভাবে এরকম প্র্যাকটিস করে, ও কি খেলতে পারবে। তো ওখান থেকে আমাকে ইনভাইট করে যে আসো। তো গেলাম, যাওয়ার পর ওখানে আমি সিলেক্ট হওয়ার পর তো এখানে আপনার প্রথম প্যারা একটা টুর্নামেন্ট দেয়। তো দেওয়ার পর আমি চ্যাম্পিয়ন মারি। তো চ্যাম্পিয়ন মারার পর ওখানে সিলেকশন হওয়ার পর 2023 সালে জাপান গেছিলাম। তো 2023 সালে জাপান যাওয়ার পর ওখানে আমার ব্রোঞ্জ অর্জন করি আর কি। তো ওইখান থেকে জার্নি শুরু হয় আর কি আমার। এরপর তো এখন আপনি ন্যাশনাল টিমের সাথেই যুক্ত আছেন, জি। প্যারালিম্পিক ন্যাশনাল টিমের সাথে আপনি কাজ করছেন বা খেলছেন সেখানে। দর্শক, আলী ইমাম যে আমার সাথে আড্ডা আছে, আলী ইমামের স্পেশালিটি কি? সেটা হচ্ছে তিনি যে প্যারালিম্পিক খেলোয়াড় হিসেবে খেলেন, তার কিন্তু আসলে একটি পা ছোট, এবং একটি পা ছোট নিয়ে যেখানে মানুষের হাঁটাচলা করতেই সমস্যা হয়, সেখানে তিনি ব্যাডমিন্টন খেলেন। এটাই হচ্ছে আসলে তার স্পেশালিটি। আমি যদি একটু ভুল না করি, ব্যাপারটা এমনই তো। আপনার ডিসেবিলিটিটা আসলে কিভাবে তৈরি হয়েছিল? ওটা আসলে আমার জন্মগতভাবে আমাদের যে আমরা যে ব্যাডমিন্টন ক্যাটাগরিতে আছি, আমারটা হচ্ছে SL4 হচ্ছে আপনার যাদের পায়ে একটু সমস্যা, ধরেন শর্ট অথবা কেউ অ্যাক্সিডেন্টগতভাবে, তো ওই ক্যাটাগরিতে আমি পড়ছি আর কি। জন্মের পর থেকেই যেহেতু পা ছোট, যখন একটু বুঝে উঠছিলেন তখন থেকে আসলে নিজের কাছে এই ব্যাপারটা কেমন ছিল? না, আমার কাছে নর্মালি মনে হয়েছে ওইটা, কারণ আমি আল্লাহ যাকে যেভাবে মানে ওইভাবে আমি হ্যাপি, কারণ আমি তো আল্লাহ সৃষ্টি, তো ওটা আমার কোনো বাধা সৃষ্টি হয়নি। এটা নিঃসন্দেহে সত্যি, আল্লাহর সব সৃষ্টি সুন্দর, সব সৃষ্টি শ্রেষ্ঠ। সেই জায়গা থেকে তারপরও কিছু স্ট্রাগল থাকে না, যে কখনো আসলে এই জিনিসটা আপনার একটু বাধা তৈরি করছে কিনা কোনো কিছু? না, আসলে আমার মনে একটা চিন্তা ছিল যে সবাই সব কিছু করতে পারলে আমি কেন পারবো না, আমিও করে দেখাবো একদিন দেশের হয়ে। তো ওই সাহস নিয়ে সামনে আগাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আজকে এখানে। যেখানে একজন স্বাভাবিক মানুষের আসলে পা একটু শর্ট হলে একটু হাঁটতে একটু স্বাভাবিকভাবে পারেন না, সেখানে আসলে ব্যাডমিন্টনের মতো খেলা, আমি এইটা কেন চুজ করলেন? আমাদের ঘরের পাশে আমার আব্বুরা প্রতিদিন ব্যাডমিন্টন খেলতো রাতে, তো আমি পড়ার টেবিল থেকে দেখতাম জিনিসটা যে আব্বুরা ব্যাডমিন্টন খেলতেছে। তো ওইখান থেকে দেখতে দেখতে জিনিসটা বললাম যে আমিও ট্রাই করে দেখি। তো ওইভাবে খেলতে 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 ওই জিনিসটার উপর একটা মায়া জমে গেল আর কি। বন্ধুদের সাথে যখন খেলতেন ব্যাডমিন্টন, নিশ্চয়ই তো ছোটবেলা থেকে আসলে বন্ধুদের সাথে খেলা, তখনকার কোনো স্মৃতি মনে পড়ে? না, তখন তো তেমন খেলতে পারতাম না, নর্মালি ওরা যেরকম খেলতো আমিও ওরকম খেলতাম। পরে যখন একটা সময় কোচের মাধ্যমে প্র্যাকটিস হতো, তখন যে ইমপ্রুভমেন্টটা বাঁচছিল আর কি আপনার। যখন জানলেন যে দেশের বাইরে খেলতে যাবেন জাপানে, ওই সময় অনুভূতির জায়গাটা কেমন ছিল? তখন অন্যরকম, কারণ এত বড় একটা দেশে জাপান, এটা তো অনেকজনের স্বপ্ন। আর আমি ওখানে বাংলাদেশ হয়ে খেলবো, এটা তো অনেক বড় একটা গর্বের বিষয়। ফ্যামিলির সাপোর্ট, তারপর ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই তো গর্বের বিষয় যে ছেলেটা খেলতে যাবে দেশের হয়ে, এটা তো অন্যরকম ফিলিংস। কোন কোন দেশের প্রতিযোগিতা ছিল আপনার সাথে? ওখানে আপনার টোটাল 32 টিমের মতন ছিল। তার মানে প্রায় 32টার মধ্যে 3 নাম্বার, অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। স্বপ্ন কি আসলে আপনার? আপাতত স্বপ্ন বলতে এখন এখন ব্যাডমিন্টনে আছে, এটাই দেশের হয়ে যেন আরও ভালো কিছু আনতে পারি, এটাই স্বপ্ন। বাংলাদেশের প্যারালিম্পিকের আসলে প্রেক্ষাপটটা কেমন বা পরিস্থিতিটা কেমন?
ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি এখন যে পর্যায়ে আছে, যেভাবে আমাদেরকে গাইডলাইন করতেছে, যেভাবে আমাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে, ওইভাবে যদি ওরা আমাদেরকে দিতে থাকে তাহলে আমরা সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। যেমন জাপানে আমাদেরকে পাঠাছিল, তারপর যেমন আরও 2-1টা টুর্নামেন্ট যদি আমাদেরকে খেলতে সাহায্য করে, কারণ এটা ব্যাডমিন্টন খেলাটা হচ্ছে যে আপনার একটু এক্সপিরিয়েন্সের দরকার। একটা টুর্নামেন্ট খেলে, একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেললে করা যায় না। তো আমাদেরকে যদি একটা কোচের মাধ্যমে যদি একটা প্র্যাকটিসের ব্যবস্থা করে দেয়, একটা ক্যাম্পিংয়ের ব্যবস্থা করে, তাহলে আমাদের জন্য এটা আরও অনেক সুবিধা হবে আর কি। জনাব তারেক রহমান আপনাদের খেলোয়াড়দেরকে নিয়েও উনি একটি সেশন করেছিলেন, ওখানে কি আপনি ছিলেন বা এসেছিলেন? ব্যাপারটা একটু শুনতে চাই, এটা কি ছিল? আসলে এটা অন্যরকম একটা ফিলিংস, এটা আমরা জীবনেও ফেস করি না। এত বছর খেলতেছিলাম যে আমাদেরকে প্রধানমন্ত্রী এত বড় একটা সারপ্রাইজ দিবে, এটা পুরো অকল্পনীয়। আসলে আমাদের প্লেয়ারদের এটা দরকার ছিল, কারণ প্রতিটা খেলাই এক্সপেন্সিভ, অনেক খরচের খেলা, তারপর ফ্যামিলি সাপোর্ট, তারপর আত্মীয় স্বজন সবাই অনেক কিছু বলে যে খেলাধুলা করে কি করবা, তো অনেক চাপ আছে। এখন সরকার আমাদেরকে যেভাবে সাপোর্ট দিল, এখন আর কারো কিছু বলার সাধ্য নেই। এটাই। সবশেষ আপনার কি বলার আছে? সরকারকে খুবই ধন্যবাদ যে আমাদের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য। আর ন্যাশনাল প্যারাঅলিম্পিকও আমার ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাকে যেভাবে গাইডলাইন করতেছে, যেন আমাদের কীভাবে গাইডলাইন করে যায়, আর আমাদেরকে ক্যাম্পিং ব্যবস্থা করুক, বেশি বেশি টুর্নামেন্ট খেলাক, তাহলে আমরা দেশের জন্য অনেক বড় কিছু একটা করে আনতে পারবো। ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা, দেশের জন্য আপনারা যেন গৌরব বয়ে আনতে পারেন। দর্শক, চ্যানেলের সাথে আলোচনায় ছিলেন আলী ইমাম, একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। আমরা তার গল্প শুনলাম। তার একটি পা যে একটু ছোট, সেই দৈন্যতা কিন্তু আসলে তাকে আটকে রাখতে পারেনি। তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সগৌরবে দাপিয়ে বেরিয়ে এসেছেন সেই ব্যাডমিন্টন হাতে, এবং সেখান থেকে তিনি ব্রোঞ্জ মেডেল জয় করে কিন্তু দেশে ফিরেছেন। এবং তিনি স্বপ্ন দেখছেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সেক্টরকে যেভাবে সম্ভাবনার দুয়ারে নিয়ে যাচ্ছেন, সেই সাপোর্টটি বা সেই ভালোবাসার জায়গাটি যেন অব্যাহত থাকে, সে দাবিটিও কিন্তু তিনি করেছেন। আপনারা ভালো থাকবেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথেই থাকবেন।